এর আগে আমরা এখানে শুরু করছি কিন্তু ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো এর আগে কয়েকটা ভিডিও করেছি, সেগুলোতে এর আগের পোর্শন সব আলোচনা হয়েছে। যেমন মেন তিনটে উপপাদ্য আলোচনা হয়েছে। এক হচ্ছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, উচ্চতা তিনটি সমবিন্দু 2। 3 হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার এসছি কি না, ত্রিভুজের মধ্যমা তিনটিও সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখছিলাম বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু, উচ্চতা তিনটি সমবিন্দু, উচ্চতা বলতে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, সে তিনটিও সমবিন্দু হচ্ছিল। তারপর দেখেছি ত্রিভুজের কোণগুলো সমদ্বিখণ্ডক ও অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু হচ্ছিল। এবার হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটেও সমবিন্দু বলছি। তো ফার্স্ট আগে আমি জেনে নিই মধ্যমা কাকে বলে। অনেকে হয়তো জানো, তবু বলে নিচ্ছি। মধ্যমা কাকে বলে না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। কি বললাম না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর যে মধ্যবিন্দু রয়েছে সেই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাই হচ্ছে কি মধ্যমা। তার মানে এখানে এই পদটা স্টেটমেন্টটা কিন্তু চেঞ্জ করতে পারে। এখানে আমরা পড়ে যাচ্ছি কি না, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, কিন্তু পরীক্ষা এলো যে প্রমাণ করো যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তিনটি সমবিন্দু। কেউ কিন্তু ভুল করে ওই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু ওটা আর এটা এক ভেবে নিও না। হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট এই ভুলটা করে। পড়ে গেছে সবাই কি ত্রিভুজের মধ্যমা তিনটা সমবিন্দু, পরীক্ষায় এসছে কি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তিনটি সমবিন্দু। বাস, মাথা ঘুরে গেছে। ওরা ভাবছে কি না, ও ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তো একটা উপপাদ্য করেছিলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মানে এখানেও শীর্ষবিন্দু এখানেও শীর্ষবিন্দু সেম, কিন্তু নয়। ওটা ছিল শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব তাকে বলে কি উচ্চতা, আর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তাকে বলে মধ্যমা। তো এই স্টেটমেন্টকে মধ্যমাটাকে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, আর ওইখানে বলাও হয়নি, ওইখানে যে রয়েছে তোমার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, ওখানে কিন্তু ঘুরিয়ে উচ্চতা তিনটি যদি তোমাদের দিয়ে দেয় যে ত্রিভুজের উচ্চতা তিনটি সমবিন্দু দেখাও, তার মানে হচ্ছে ওই উপপাদ্যটা। আর এখানে হচ্ছে মধ্যমা। আশা করছি ক্লিয়ার হয়েছে। তো ফার্স্ট ছবিটা এঁকে নিই। ওকে, এবিসি ত্রিভুজ। প্রমাণের স্টাইলটা একই রকম, কিন্তু একটু আগে আমরা যে এর আগের ভিডিওতে যে ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু প্রমাণ করেছি, তার যে স্টাইলে প্রমাণ করেছি, এখানেও প্রমাণের স্টাইলটা অনেকটা একই রকম, জাস্ট শুরুটা কিন্তু একই রকম। এখানেও কি না, আমি ধরে নিচ্ছি এর এসির মধ্যবিন্দু ই, আর এ বির মধ্যবিন্দু জি, আর এ বির মধ্যবিন্দু জি। তো বি যুক্ত করলাম সিজি, সরি এফ দিয়ে দাও, এটা জি ধরলেও হতো। আমি শুধু তোমাদের বইয়ের সঙ্গে, যাতে এখানে আমি বোঝালাম বা করলাম, সেটা পরে যদি তোমরা বইয়ের সঙ্গে মেলাও যাতে এ হয়, তাই বইতে যেরকম নাম আছে সেরকমই দিচ্ছি। এফ, এ দুটো পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছি। এগুলো কিন্তু মধ্যমা, বি ও মধ্যমা আর সি এফ ও মধ্যমা, কারণ ইটা হচ্ছে এ সির মধ্যবিন্দু আর এফটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। এবার ওই একই রকম ভাবে অন্তঃসমদ্বিখণ্ডকে কি করেছিলাম না, দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিট করেছে, দিয়ে এ ও কে যুক্ত করে দিয়েছিলাম। পরে দেখাচ্ছিলাম এ ও
এ কোণের অন্তঃসম দ্বিখণ্ডক, এখানেও সেম। এই দুটো মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমি কি করছি না এ জি যুক্ত করছি। এ জি যুক্ত করলাম আর এ জি কে যুক্ত করে বাড়িয়ে দিলাম, যা বিসি কে ডি বিন্দুতে কাট করলো। বিসি কে ডি বিন্দুতে কাট করলো। ওকে, আমার কাজ হবে কি, প্রমাণ কি করব, আমি যদি দেখিয়ে দিতে পারি ডিটা বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে কি হয়ে যাবে, এডি মধ্যমা হয়ে যাবে। তাহলেই প্রমাণ হয়ে যাবে তিনটি মধ্যমা সমবিন্দু, কারণ একটা বিন্দু দিয়ে পাস করছে, জি বিন্দু দিয়ে পাস করছে। ওকে, একই রকম ভাবে ওখানে যেমন অন্তঃসম দ্বিখণ্ডকে এ ও কে অন্তঃসম দ্বিখণ্ডক দেখাচ্ছিল, সেরকম ভাবে এখানে ডি কে বিসি এর মধ্যবিন্দু দেখো, মানে অ্যাকচুয়ালি এডি যে মধ্যমা সেটা প্রমাণ করব, তাহলেই প্রমাণ হয়ে যাবে। ওকে, যেটা আঁকলাম ওটাই লিখে নিই প্রদত্ততে। প্রদত্ত ধরি ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ দুটি মধ্যমা যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, এবং এজি যুক্ত করলাম বর্ধিত করলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, ধরি এবিসি ত্রিভুজের বিই সিএফ দুটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, এবং এজি যুক্ত করে বর্ধিত করলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। যা এঁকেছি তাই লিখে নিলাম প্রদত্ততে। এবার প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ বিইসিএফ তো আগে থেকে মধ্যমা আছেই, অর্থাৎ এডি কে মধ্যমা প্রমাণ করতে হবে। এডি কে মধ্যমা প্রমাণ করতে গেলে কি করতে হবে, ডি কে বিসির মধ্যবিন্দু দেখাতে হবে, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু, এটাই দেখাতে হবে। আচ্ছা, অঙ্কন কি করছি, আচ্ছা প্রমাণ করতে হবে, এই নিচের পার্টটা একটু মুছে দিচ্ছি, কারণ ছবিটা আঁকতে হবে নিচের দিকে। আচ্ছা, অঙ্কন কি করছি না, এডি কে বর্ধিত করছি। হ্যাঁ, এডি কে বর্ধিত করছি কেমন ভাবে, এডি কে এইচ পর্যন্ত বর্ধিত করলাম, যাতে এজি ইকুয়াল টু জিএইচ হয়। এইচ পর্যন্ত বর্ধিত করলাম যাতে এজি ইকুয়াল টু
এ জি ইকুয়াল টু জিএইচ হয়, আর কি না বিএইচ সিএইচ যুক্ত করলাম, ওটাই লিখি না এডিকে এইচ পর্যন্ত বর্ধিত করলাম যাতে এজি ইকুয়াল টু জিএইচ হয়। এবং দেখো যাই করছি তাই লিখছি, কিন্তু নিজে থেকেই লিখছি, তোমরাও তাই প্র্যাকটিস করো, সেটাই প্র্যাকটিস করো, যে মুখস্থ করার কিছু নেই। এবং বিএইচ সিএইচ যুক্ত করলাম। ওকে, বিএইচ আর সিএইচ যুক্ত করলাম। এবার আসছি প্রমাণে। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে ডিবিসি এর মধ্যবিন্দু। ছবিটা দেখেই বুঝতে পারছো যে বিএইচসিজি একটা সামান্তরিক ফর্ম করছে মনে হচ্ছে, ছবিটা দেখেও বোঝা যাচ্ছে। যদি আমি কোনো কারণে, আর দেখো, যদি আমি কোনো কারণে বিএইচসিজি কে সামান্তরিক প্রমাণ করে দিতে পারি, তাহলে আমরা কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সামান্তরিকের এই, তাহলে এটা যদি সামান্তরিক প্রমাণ করে দিতে পারি, তাহলে এর কর্ণ কি হবে, বিসি আর জিএইচ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই বিসির মধ্যবিন্দু ডি হয়ে যাবে, তাই না? দেখো, যদি এটা ছবিটা দেখেও মনে হচ্ছে যে বিএইচসিজি একটা সামান্তরিক মনে হচ্ছে, আর যদি আমি বিএইচসিজি সামান্তরিক প্রমাণ করে দিতে পারি, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। কারণ আমরা কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ডিটা বিসির মধ্যবিন্দু, কারণ বিসি হচ্ছে কি কর্ণ, হয়ে যাবে। তার মানে আমাকে যে কোনো ভাবে হোক বিএইচসিজি সামান্তরিক প্রমাণ করতে হবে। তো বিএইচসিজি সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে? তার মানে আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান্তরাল। কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায়, পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যায়, তাহলে ওটা সামান্তরিক হয়ে যায়। আমরা সামান্তরিকের ডেফিনেশন জানি। তার মানে আমাকে এটা সমান্তরাল এটা দেখাতে হবে, আর একবার এটা সমান্তরাল এটা দেখাতে হবে। যদি দেখাতে পারি, তাহলে এটা সামান্তরিক হয়ে যাবে। তো এবার দেখি এটাকে কিভাবে সমান্তরাল দেখানো যায়। আমি যদি ভাবি যে না, এটাকে এই জিসি কে বিএইচ এর সমান্তরাল দেখাবো, আচ্ছা, তার জন্য আমাদের হাতে কি রয়েছে? আচ্ছা, তোমাদের মনে করে দিই একটা স্টেটমেন্ট। হ্যাঁ, উপপাদ্যের যেগুলো উপপাদ্যের যে কিছু কিছু, বিশেষ করে সব উপপাদ্য না হলেও কিছু কিছু উপপাদ্য রয়েছে যার স্টেটমেন্ট কিন্তু সবসময় যেন মাথায় থাকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই স্টেটমেন্টগুলো ডিরেক্ট ইউজ হয়। যেমন এখানে হয় একটা উপপাদ্যের স্টেটমেন্ট ডিরেক্ট ইউজ হবে। তোমরা আগে পড়ে এসছো, উপপাদ্যটা বলছি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল। এটা আমরা করে এসেছি। শুধু সমান্তরাল হয় না, ওই সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর হাফ হয়, অর্ধেক হয়। মনে করো এরকম করে এসেছি আমরা। ত্রিভুজ এবিসি, এবি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু ই আর এফ যদি হয়, তাহলে ইএফ এর সংযোজক সরলরেখা এই ইএফ বিসির সমান্তরাল হয়। এখান থেকে দুটো রেজাল্ট আছে, যে ইএফ সমান্তরাল বিসি, আর একটা কেস আছে ইএফ, আর একটা রেজাল্ট আছে ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি। এর প্রমাণও করেছিলাম, এরকম এটাকে বর্ধিত করেছিলাম, আর এর সমান্তরাল নিয়ে এখান থেকে করেছিলাম, দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করে এটা প্রমাণটা এভাবে করেছিলাম। যাই হোক, তো এখানে কিন্তু আমার এই যে স্টেটমেন্টটা ইউজ করব এখানে ডিরেক্ট।
ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। এটা লাগবে না, শুধু এটা হলেই হবে। ওকে, এটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তো এটা কিন্তু আমাদের মাথায় থাকা খুব জরুরি। ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। তো এই স্টেটমেন্ট যদি এখানে ইউজ করতে চাই তাহলে দেখি আসছে কিনা। আমি দেখাতে চাইছি কি এটা সমান্তরাল, তার মানে এইরকম একে ধরে কোন ত্রিভুজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এ বি এইচ ত্রিভুজ হচ্ছে। আচ্ছা, এ বি এইচ এর এফ কি এর মধ্যবিন্দু? হ্যাঁ মধ্যবিন্দু, এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আবার দেখো এ এইচ ইকুয়াল টু জি এইচ ধরে নিয়েছি, তার মানে এ এইচ এর মধ্যবিন্দু কি? জি। তার মানে এই এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এইচ বাহুর মধ্যবিন্দু জি। তার মানে এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা এফ জি বিএইচ এর সমান্তরাল হবে। এফ জি বিএইচ এর সমান্তরাল হওয়া মানে কি, এই এফ সি তে একটাই সরল রেখা, তার মানে জি সি সমান্তরাল বিএইচ হবে। একই রকম ভাবে এদিকে এইচ সি সমান্তরাল বিএইচ হবে। সেখান থেকে কি, তাহলে বিপরীত বাহুগুলো ত্রিভুজের সমান্তরাল হচ্ছে, তার মানে সেখান থেকে এটা সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। ওকে, যা বললাম ওইভাবেই লিখবো। এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা সমান্তরালটা প্রমাণ করতে চাইছি, তাই তো? তো ত্রিভুজ এ বি এইচ, ত্রিভুজ এ বি এইচ এর ই এবং জি, এ বি ও এ এইচ বাহুর মধ্যবিন্দু। ওকে, এইচ বাহুর মধ্যবিন্দু। অতএব এফ জি সমান্তরাল বিএইচ, অতএব এফ সি সমান্তরাল বিএইচ, অতএব জি সি সমান্তরাল বিএইচ। এটাকে এক দিয়ে দাও। একই রকম ভাবে আবার এ এইচ সি ত্রিভুজ নাও। অনুরূপভাবে ত্রিভুজ এ এইচ সি এর ই ও জি এ সি ও এ এইচ বাহুর মধ্যবিন্দু। ওকে, তার মানে এখানেও সে একই রকম ভাবে হবে। কি হবে না, ইজি সমান্তরাল এইচ সি, অতএব বিজি সমান্তরাল এইচ সি। 2 নম্বর, 1 এবং 2 থেকে পাচ্ছি কি, পাচ্ছি বি এইচ সি জি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি
সমান্তরাল, অতএব BH CG হলো একটি সামান্তরিক। এটা সামান্তরিক হয়ে গেল, সামান্তরিক হয়ে গেছে মানে তো প্রমাণ হয়ে গেছে, তাই না? তো এটা যেহেতু সামান্তরিক হয়ে গেল, তার মানে আমরা কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। ডি বিসি এর যদি মধ্যবিন্দু হয়, অতএব এডি হলো ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা। একটি মধ্যমা, যেহেতু এটা মধ্যমা হয়ে গেল, তাহলে আমার উপপাদ্য প্রমাণ হয়ে গেল, অতএব প্রমাণিত। এটাই প্রমাণ করতে হতো। ওকে, খুব সোজা থিওরাম। হ্যাঁ, ফার্স্টে তো বললাম যে স্টেটমেন্টের যেন গোলমাল না হয়। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা কথা বলে নি। তো আমরা তো প্রমাণ করলাম যে এডি মধ্যমা হচ্ছে, তার মধ্যমা তিনটা সমবিন্দু জি। এই জি কে বলা হয় কি না ভর কেন্দ্র, ভার কেন্দ্র, সরি, জি কে বলা হয় ভার কেন্দ্র। মধ্যমা তিনটা যে বিন্দু ছেদ করে ভার কেন্দ্র। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তো এখানে আমরা কি পাচ্ছি না এজি ইকুয়াল টু জিএইচ, যেভাবে অঙ্কন করেছি এজি ইকুয়াল টু জিএইচ। আবার যেহেতু এটা সামান্তরিক প্রমাণ হয়েছে, তার মানে এখানে কি পাচ্ছি না জিডি ইকুয়াল টু ডিএইচ, জিডি ইকুয়াল টু ডিএইচ। ওকে, জিডি ইকুয়াল টু ডিএইচ, তার মানে কি লিখতে পারি না জিডি ইকুয়াল টু হাফ অফ জিএইচ। অতএব জিডি ইকুয়াল টু হাফ অফ এজি, কারণ জিএইচ ইকুয়াল টু এজি। অতএব জিডি বাই এজি ইকুয়াল টু 1/2 और एजी इक्वल टू जीडी इक्वल टू 2/1। तार माने एजी इज टू जीडी इक्वल टू 2:1। भर केंद्र मध्यमाके 2:1 রেশিওতে ডিভাইড করে। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, খুব 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 ইউজ হয়, প্রচুর ইউজ হয়। এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, মাথায় রেখো। আর কি আর প্রমাণ করলাম বুঝতে পারছো তো? ভর কেন্দ্র এই মধ্যমা তিনটা যে বিন্দুতে কাট করছে তাকে বলা হয় ভার কেন্দ্র। আর ভার কেন্দ্র সবসময় মধ্যমাকে 2:3 রেশিওতে ডিভাইড করে, মাথায় রেখো। আচ্ছা, তো মধ্যমা তিনটে সমবিন্দু উপপাদ্য প্রমাণ করলাম। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট প্রয়োগ করছি। ওকে, প্রয়োগটা কি বলছে না এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আর বিজি ও সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, পি কমা এফ এবং কিউ কমা ই যুক্ত করা হলো। প্রমাণ করো যে পি কিউ ই এফ একটা সামান্তরিক। আর দুই হচ্ছে জি বিন্দু বিই ও সি এফ কে 2:1 অনুপাতে বিভক্ত করে।
আচ্ছা আগে ছবিটা আঁকি। এবিসি ত্রিভুজের, আচ্ছা এবিসি ত্রিভুজ একটা নিয়ে নিই। এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বলছে বিই ও সিএফ মধ্যমা। বিই মধ্যমা মানে হচ্ছে ই ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, আর সিএফ মধ্যমা মানে হচ্ছে এফ এফ এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা বিজি সিজি, আচ্ছা এটা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জি বিন্দু। বিজি সিজি এর মধ্যবিন্দু পি কিউ। আচ্ছা বিজি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু পি, আর সিজি এর মধ্যবিন্দু এরকম জায়গায় কিউ। আচ্ছা পি কিউ, পি এফ সি কিউ এই কিউ ই যুক্ত করা হলো। আচ্ছা এটা যুক্ত করলাম, এটা যুক্ত করলাম। প্রমাণ করো পি কিউ ই এফ একটি সামান্তরিক। পি কিউ ই এফ একটি সামান্তরিক। জি জি বি ই কে ও সি এফ কে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। আচ্ছা আচ্ছা ওকে। এটা প্রদত্ত লেখার সেরকম প্রয়োজন নেই, কেন? কারণ এটা ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছে একদম ছবি, কারণ ল্যাঙ্গুয়েজ দেখে দেখে একদম ছবি ড্র করলাম। আচ্ছা এখানে নতুন কিছু অঙ্কনের প্রয়োজন আছে? অঙ্কনের প্রয়োজনও নেই। তো প্রমাণ করতে হবে কি, তাও তো বলে দিয়েছে, ডাইরেক্ট প্রমাণে ঢুকছি। তো ফার্স্ট আমি প্রমাণ করবো এটা সামান্তরিক। আচ্ছা সামান্তরিক প্রমাণ করতে গেলে তাহলে সামান্তরিকের ডেফিনেশন স্যাটিসফাই করাতে হবে। সামান্তরিকের দুটো ডেফিনেশন হবে, একটা হচ্ছে যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলেও সামান্তরিক। যে চতুর্ভুজের তাহলেও সামান্তরিক। আবার যে চতুর্ভুজের পরস্পর এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, মানে এক জোড়া যদি সমান ও সমান্তরাল দেখাতে পারি তাহলেই হয়ে যাবে। বাকিটা মানে বাকি যে আরেক জোড়া সে তো অবশ্যই হবে। আর মানে যে কোনো দুটো বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এখানে ওখানে শুধু সমান্তরাল ছিল তাই দুটো দেখাতে হচ্ছিল, মানে দুটো বিপরীত বাহুগুলো দেখাতে হচ্ছিল দু জোড়াই। এখানে সমান আর সমান্তরাল যদি দেখাতে পারি তাহলেও কিন্তু সামান্তরিক হয়। আচ্ছা তার মানে আমি যদি ই এফ আর পি কিউ সমান্তরাল এবং সমান দেখিয়ে দিই তাহলে এটা সামান্তরিক হয়ে যাবে। কি দেখাবো না, সমান ও সমান্তরাল। আচ্ছা এখানেও কিন্তু ওই ত্রিভুজের স্টেটমেন্টটা, ওই থিওরামের স্টেটমেন্টটা কাজে লাগবে। ওই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান ও সমান নয়, অর্ধেক ও সমান্তরাল। মানে এখানে দুটো কন্ডিশনই কাজে লাগবে। মানে এটা যদি ত্রিভুজ হয় এ বি সি, ই যদি এ বি এর মধ্যবিন্দু আর এটা যদি এর মধ্যবিন্দু হয়, তাহলে এটা যদি যুক্ত করে দিই তাহলে এখান থেকে দুটো রেজাল্ট আসছিল, ই এফ সমান্তরাল বিসি আর 2
ই এফ সমান ইকুয়াল টু হাফ অফ বিসি। এখানে এই দুটো রেজাল্টই আমাদের কাজে লাগবে এই থিওরামের। দেখো তা পেয়েও যাব, কারণ এটা এফ হচ্ছে এ বির মধ্যবিন্দু আর ই হচ্ছে এসির মধ্যবিন্দু, সেখান থেকে একটা পাবো। আবার বিজির মধ্যবিন্দু পি, জিসির মধ্যবিন্দু কিউ, সেখান থেকে একটা পাবো। তো ফার্স্ট বড় ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর ই ও এফ এসি ও এবি এর মধ্যবিন্দু যথাক্রমে। অতএব ইএফ সমান্তরাল বিসি এবং ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি। এটাকে 1 নম্বর দিলাম। আরেকবার কোন ত্রিভুজটা নিচ্ছি? ছোট ত্রিভুজটা বিজিসি। ত্রিভুজ বিজিসি এর পি ও কিউ, বিজি ও সিজি এর দেওয়া আছে, কিন্তু এই যে সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে। অতএব এখান থেকে কি পাচ্ছি? মধ্যবিন্দু সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। 2 1 আর 2 কম্বাইন করে দাও, কি পাবো? ইএফ সমান্তরাল বিসি, পি কিউ সমান্তরাল বিসি, তার মানে কি পাচ্ছি? ইএফ সমান্তরাল পি কিউ। আবার ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি, পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। এই যে এটা সমান, তার মানে ইএফ ইকুয়াল টু পি কিউ এবং ইএফ ইকুয়াল টু পি কিউ। তার মানে চতুর্ভুজ পি কিউ ইএফ এর, চতুর্ভুজ পি কিউ ইএফ এর ইএফ সমান্তরাল পি কিউ এবং ইএফ ইকুয়াল টু পি কিউ। ইএফ ইকুয়াল টু পি কিউ, তার মানে এটা কি হয়ে গেল? সামান্তরিক। অতএব পি কিউ ইএফ একটি সামান্তরিক। তো 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এবার আসছে 2 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণও কিছুই না, আচ্ছা মুছে দিলাম, কি ছিল? বি। 2 নম্বর প্রমাণ, তাই তো? আচ্ছা, যেহেতু পি কিউ ইএফ সামান্তরিক, সামান্তরিকের কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই পিই আর কিউ এফ এর মধ্যবিন্দু কি? জি।
অতএব জি পিই এবং সিএফ না সরি কিউএফ এর মধ্যবিন্দু। একটা একটা আসি। অতএব যেহেতু পি বিজির মধ্যবিন্দু, তার মানে বি পি ইকুয়াল টু পিজি। আবার যেহেতু জি পি এর মধ্যবিন্দু, তার মানে পিজি ইকুয়াল টু কি হবে, জিই। আমাকে দেখাতে হবে কি জি জি বি কে 2:1 অনুপাতে ডিভাইড করে। আচ্ছা, তার মানে কি লিখতে পারি, অতএব জিই ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। তার মানে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ অফ দিস। এটা ইকুয়াল টু হাফ অফ বিজি, হাফ অফ বিজি। অতএব বিজি বাই জি ইকুয়াল টু 2/1। অতএব বিজি ইজ টু জিই ইকুয়াল টু 2:1। তিনটেই পার্টি সমান, তাহলে এটা সমান কি হাফ অফ বিজি। টোটালটা দুটোকে অ্যাড করে দিয়েছি, তো এখান থেকে রেশিও পেলাম 2:1। তাহলে এই বি এর জন্য প্রুভ হয়ে গেল। অনুরূপভাবে সিজি ইজ টু এফজি ইকুয়াল টু 2:1 প্রমাণিত। ওকে, সহজই ছিল, কিন্তু এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রয়োগ ইম্পর্টেন্ট। তো এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।